নমস্কার বৈচিত্র্যকথার সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। পার্বতী আসিয়া দেখিল তাহার স্বামীর মস্ত বাড়ি, নতুন সাহেবী ফ্যাশনের নহে, পুরাতন সেকেলে ধরনের। সদর মহল, অন্দরমহল, পূজার দালান, নাট মন্দির, অতিথিশালা, কাছারি বাড়ি, তোষাখানা, কত দাসদাসী। পার্বতী অবাক হইয়া গেল। সে শুনিয়াছিল তাহার স্বামী বড়লোক, জমিদার, কিন্তু এতটা ভাবে নাই। অভাব শুধু লোকের, আত্মীয় কুটুম্বিনী কেহই প্রায় নাই। অত বড় অন্দরমহলে জনশূন্য। পার্বতী বিয়ের কোণে একেবারে গৃহিণী হইয়া বসিল। বরণ করিয়া ঘরে তুলিবার জন্য এক বৃদ্ধা পিসি ছিলেন, ইনি ভিন্ন কেবল দাসদাসীর দল। সন্ধ্যার পূর্বে একজন সুন্দর বিংশবর্ষীয় যুবাপুরুষ প্রণাম করিয়া অদূরে দাঁড়াইয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে। পার্বতী অবগুণ্ঠনের মধ্যে দিয়া ঈষৎ চাহিয়া দেখিল, সে কথা কহিল না। আর একবার প্রণাম করিয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে, প্রণাম করি। পার্বতী দীর্ঘ অবগুণ্ঠন কপালের উপর পর্যন্ত তুলিয়া দিয়া এবার কথা কহিল। মৃদুকণ্ঠে বলিল, এসো বাবা, এসো। ছেলেটির নাম মহেন্দ্র। সে কিছুক্ষণ পার্বতীর মুখপানে অবাক হইয়া চাহিয়া রহিল। তৎপর অদূরে বসিয়া পড়িয়া বিনীত স্বরে বলিতে লাগিল, আজ 2 বছর হলো আমরা মা হারিয়েছি। এই 2 বছর আমাদের দুঃখে কষ্টেই দিন কেটেছে। আজ তুমি এলে, আশীর্বাদ করো মা, এবার যেন সুখে থাকতে পাই। পার্বতী বেশ সহজ গলায় কথা কহিল, কেননা একেবারে গৃহিণী হইতে হইলে অনেক কথা জানিবার ও বলিবার প্রয়োজন হয়। কিন্তু এ কাহিনী অনেকের কাছেই হয়তো একটু অস্বাভাবিক শুনাইবে। তবে যিনি পার্বতীকে আরও একটু ভালো করিয়া বুঝিয়াছেন, তিনি দেখিতে পাইবেন অবস্থার এই নানারূপ পরিবর্তনে পার্বতীকে তাহার বয়সের অপেক্ষা অনেকখানি পরিপক্ব করিয়া দিয়াছিল। তাছাড়া নিরর্থক লজ্জাসরম, অহেতুক জড়তা, সংকোচ তাহার কোনোদিনই ছিল না। সে জিজ্ঞাসা করিল, আমার আর সব ছেলেমেয়েরা কোথায় বাবা? মহেন্দ্র একটু হাসিয়া বলিল, বলছি। তোমার বড় মেয়ে, আমার ছোট বোন, তার শ্বশুরবাড়িতেই আছে। আমি চিঠি লিখেছিলুম, কিন্তু যশোদা কিছুতেই আসতে পারলে না। পার্বতী দুঃখিত হইল, জিজ্ঞাসা করিল, আসতে পারলে না, না ইচ্ছে করে এলে না? মহেন্দ্র লজ্জা পাইয়া কহিল, ঠিক জানি নে। কিন্তু তাহার কথার ও মুখের ভাবে পার্বতী বুঝিল যশোদা রাগ করিয়াই আসে নাই। কহিল, আর আমার ছোট ছেলে? মহেন্দ্র কহিল, সে শিগগির আসবে, কলকাতায় আছে, পরীক্ষা দিয়েই আসবে। ভুবন চৌধুরী নিজেই জমিদারির কাজকর্ম দেখিতেন। তাছাড়া স্বহস্তে নিত্য শালগ্রাম শিলার পূজা করা, ব্রত নিয়ম, উপবাস, ঠাকুরবাড়ি, অতিথিশালা, সাধু সন্ন্যাসীর পরিচর্যা, এই সব কাজে তাহার সকাল হইতে রাত্রি 10টা-11টা পর্যন্ত কাটিয়া যাইত। নতুন বিবাহ করিয়া কোনো প্রকার নতুন আমোদ আহ্লাদ তাহাতে প্রকাশ পাইল না। রাত্রে কোনোদিন ভিতরে আসিতেন, কোনোদিন বা আসিতে পারিতেন না। আসিলেও অতি সামান্যই কথাবার্তা হইত। শয্যায় শুইয়া পাশবালিশটা টানাইয়া লইয়া চোখ বুজিয়া বড়জোর বলিতেন, তা তুমিই হলে বাড়ির গৃহিণী, সব দেখে শুনে বুঝে পড়ে নিজেই নিও। পার্বতী মাথা নাড়িয়া বলিত, আচ্ছা। ভুবন বলিতেন, আর দেখো, তা এই ছেলে মেয়েরা? হ্যাঁ, এরা তো তোমারই সব। স্বামীর লজ্জা দেখিয়া পার্বতী চোখের কোণে হাসি ফুটিয়া বাহির হইত। তিনি আবার একটু হাসিয়া কহিতেন, হ্যাঁ, আর এই দেখো, এই মহেন তোমার বড় ছেলে, সেদিন বিয়ে পাশ করেছে। এমন ভালো ছেলে, এমন দয়া মায়া, কি জানো, একটু যত্ন আত্মীয়তা। পার্বতী হাসি চাপিয়া বলিত, আমি জানি সে আমার বড় ছেলে। তা জানবে বই কি, এমন ছেলে কেউ কখনো দেখেনি। আর আমার যশোমতী, মেয়ে তো নয়, প্রতিমা, তা আসবে বই কি, বুড়ো বাপকে দেখতে আসবে না? তা সে এলে তাকে। পার্বতী নিকটে আসিয়া টাকের উপর মৃণাল হস্ত রাখিয়া মৃদুস্বরে বলিত, তোমাকে ভাবতে হবে না, যশোকে আনবার জন্য আমি লোক পাঠাবো, না হয় মহেন নিজেই যাবে। যাবে? আহা, অনেক দিন দেখিনি, তুমি লোক পাঠাবে? পাঠাবো বই কি, আমার মেয়ে আমি আনতে পাঠাবো না? বৃদ্ধ এই বয়সে উৎসাহ দেখিয়া উঠিয়া বসিতেন।
উভয়ে সম্বন্ধ ভুলিয়া পার্বতীর মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া কহিতেন, তোমার ভালো হবে, আমি আশীর্বাদ করছি, তুমি সুখী হবে, ভগবান তোমার দীর্ঘায়ু করবেন। তাহার পর হঠাৎ কি সব কথা বৃদ্ধের মনে পড়িয়া যাইত। পুনরায় শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া মনে মনে বলিতেন, বড় মেয়ে, ওই এক মেয়ে, সে বড় ভালোবাসত। এ সময়ে কাঁচা পাকা গোপের পাশ দিয়া এক ফোঁটা জল, চোখের জল বালিশে আসিয়া পড়িত। পার্বতী মুছাইয়া দিত। কখনো কখনো চুপি চুপি বলতেন, আহা, তারা সবাই আসবে, আর একবার বাড়ি ঘরদোর জমজম করবে। আহা, আগে কি জমকালো সংসারই না ছিল, ছেলে মেয়ে গিন্নি হইচই নিত্য দুর্গোৎসব। তারপর একদিন সব নিভে গেল। ছেলেরা কলকাতায় চলে গেল, যশোকে তার শ্বশুর নিয়ে গেল। তারপর অন্ধকার শ্মশান। এই সময় আবার গোপের দুপাশ ভিজিয়া বালিশ ভিজিতে শুরু করিত। পার্বতী কাতর হইয়া মুছাইয়া দিয়া কহিত, মহেনের কেন বিয়ে দিলে না? বুড়ো বলতেন, আহা, সে তো আমার সুখের দিন, তাই তো ভেবেছিলাম, কিন্তু কি যে ওর মনের কথা, কি যে ওর জেদ, কিছুতেই বিয়ে করলে না। তাই তো বুড়ো বয়সে বাড়িঘর খা খা করে, লক্ষ্মী ছাড়া বাড়ির মতোই সমস্ত মলিন, একটা জলুস কিছুতেই দেখতে পাই না। তাই তো। কথা শুনিয়া পার্বতীর দুঃখ হইত। করুণ স্বরে হাসির ভান করিয়া মাথা নাড়িয়া বলিত, তুমি বুড়ো হলে আমিও শিগগির বুড়ো হয়ে যাব। মেয়ে মানুষের বুড়ো হতে কি বেশি দেরি হয় গা? ভুবন চৌধুরী উঠিয়া বসিয়া এক হাতে তাহার চিবুক ধরিয়া নিঃশব্দে বহুক্ষণ চাহিয়া থাকিতেন। কারিগর যেমন করিয়া প্রতিমা সাজাইয়া মাথার মুকুট পরাইয়া দক্ষিণে ও বামে হেলিয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতে থাকে। একটু গর্ব, অনেকখানি স্নেহ সেই সুন্দর মুখখানির আশেপাশে জমা হইয়া ওঠে। ভুবনবাবুরও ঠিক তেমনি হয়। কোনো দিন বা তাহার অস্ফুষ্টে মুখ দিয়া বাহির হইয়া পড়ে, আহা, ভালো করনি। কি ভালো করিনি গো? ভাবছি তোমাকে এখানে সাজে না। পার্বতী হাসিয়া উঠিয়া বলিত, খুব সাজে। আমাদের আবার সাজাসাজি কি? বৃদ্ধ আবার শুইয়া পড়িয়া যেন মনে মনে বলিতেন, তা বুঝি, তা বুঝি, তবে তোমার ভালো হবে, ভগবান তোমাকে দেখবেন। এমনি করিয়া 1 মাস অতীত হইয়া গেল। মধ্যে একবার চক্রবর্তী মহাশয় কন্যাকে লইতে আসিয়াছিলেন। পার্বতী নিজেই ইচ্ছা করিয়া গেল না। পিতাকে কহিল, বাবা, বড় অগোছালো সংসার, আর কিছুদিন পরে যাব। তিনি অলক্ষ্যে মুখ টিপিয়া হাসিলেন, মনে মনে বলিলেন, মেয়ে মানুষ এমনিই জাত বটে। তিনি বিদায় হইলে পার্বতী মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, আমার বড় মেয়েকে একবার নিয়ে এসো। মহেন্দ্র ইতস্তত করিল। সে জানিত যশোদা কিছুতেই আসিবে না। কহিল, বাবা, একবার গেলে ভালো হয়। ছি, তা কি ভালো দেখায়? তার চেয়ে চলো মা বেটায় মেয়েকে নিয়ে আসি। মহেন্দ্র আশ্চর্য হইল, তুমি যাবে? ক্ষতি কি বাবা? আমার তাতে লজ্জা নেই। আমি গেলে যশোদা যদি আসে, যদি তার রাগ পড়ে, আমার যাওয়াটা কি এতই কঠিন? কাজেই মহেন্দ্র পরদিন একাকী যশোদাকে আনতে গেল। সেখানে সে কি কৌশল করিয়াছিল জানি না, 4 দিন পরে যশোদা আসিয়া উপস্থিত হইল। সেদিন পার্বতীর সর্বাঙ্গে নতুন বহুমূল্য অলঙ্কার। সেদিন ভুবনবাবু কলিকাতা হইতে আনাইয়া দিয়াছিলেন। পার্বতী আজ তাহাই পড়িয়া বসিয়াছিল। পথে আসিতে আসিতে যশোদা ক্রোধ অভিমানের অনেক কথা মনে মনে আবৃত্তি করিতে করিতে আসিয়াছিল। নতুন বউ দেখিয়া সে একেবারে অবাক হইয়া গেল। সেসব বিদ্বেষের কথা তাহার মনেই পড়িল না। শুধু অস্পুষ্টে কহিল, এই পার্বতী যশোদার হাত ধরিয়া ঘরে লইয়া গেল। কাছে বসাইয়া হাতে পাখা লইয়া কহিল, মা, মেয়ের উপর নাকি রাগ করেছ? যশোদার মুখ লজ্জায় রাঙা হইয়া গেল। পার্বতী তখন সমস্ত অলঙ্কার একটির পর একটি করিয়া যশোদার অঙ্গে পরাইতে লাগিল। যশোদা বিস্মিত হইয়া কহিল, এ কি? কিছুই না, শুধু তোমার মেয়ের সাধ। গহনা পরিতে যশোদার মন্দ লাগিল না। পড়া শেষ হইলে তাহার ওষ্ঠ ধরে হাসির আভাস দেখা দিল। সর্বাঙ্গে অলঙ্কার পরাইয়া নিরাভরণা পার্বতী কহিল, মা, মেয়ের উপর রাগ করেছ? না না, রাগ কেন? রাগ কি? তা বই কি মা, এ তোমার বাপের বাড়ি, এত বড় বাড়ি, কত দাসদাসীর দরকার। আমি একজন দাসী বই তো নয়। ছি মা,
তুচ্ছ দাসদাসীর উপর কি তোমার রাগ করা সাজে? যশোদা বয়সে বড়, কিন্তু কথা কহিত এখনো অনেক ছোট। সে প্রায় বিহবল হইয়া পড়িল। বাতাস করিতে করিতে পার্বতী আবার কহিল, দুঃখীর মেয়ে, তোমাদের দয়ায় এখানে একটু স্থান পেয়েছি। কত দিন দুঃখী অনাথ তোমাদের দয়ায় নিত্য প্রতিপালিত হয়। আমি তো তাদেরই একজন, যে আশ্রিত। যশোদা অভিভূত হইয়া শুনিতেছিল। এখন একেবারে আত্মবিস্মৃত হইয়া পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিয়া বলিয়া উঠিল, তোমার পায়ে পড়ি মা। পার্বতী তাহার হাত ধরিয়া ফেলিল। যশোদা কহিল, দোষ নিও না মা। পরদিন মহেন্দ্র যশোদাকে নিবৃত্তে ডাকিয়া কহিল, কিরে, রাগ থেমেছে? যশোদা তাড়াতাড়ি দাদার পায়ে হাত দিয়া কহিল, দাদা, রাগের মাথায় ছি, কত কি বলেছি, দেখো যেন সেসব প্রকাশ না পায়। মহেন্দ্র হাসিতে লাগিল। যশোদা কহিল, আচ্ছা দাদা, সৎ মায়ে এত যত্ন আদর করতে পারে? 2 দিন পর যশোদা পিতার নিকট নিজে কহিল, বাবা, ওখানে চিঠি লিখে দাও, আমি এখন 2 মাস এখান থেকে যাব না। ভুবনবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন, কেন মা? যশোদা লজ্জিতভাবে মৃদু হাসিয়া কহিল, আমার শরীরটা ভালো নেই, এখন দিন কতক ছোট মার কাছে থাকি। আনন্দে বৃদ্ধের চক্ষু ফাটিয়া জল বাহির হইল। সন্ধ্যার সময় পার্বতীকে ডাকিয়া কহিলেন, তুমি আমাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছ, বেঁচে থাকো, সুখে থাকো। পার্বতী কহিল, সে আবার কি? কি তা তোমাকে বোঝাতে পারিনে নারায়ণ। কত লজ্জা, কত আত্মগ্লানি থেকে আজ আমাকে নিষ্কৃতি দিলে। সন্ধ্যার আধারে পার্বতী দেখিল না যে তাহার স্বামীর 2 চোখ জলে ভরিয়া গিয়াছে। আর বিনোদলাল, সে ভুবনমোহনের কনিষ্ঠ পুত্র, পরীক্ষা দিয়া সে বাড়ি আসিয়া আর পড়িতেই গেল না।